আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ, আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস আছে। একজন সুনাগরিক হিসেবে আমি আমার চয়েস করেছি। আমাদের অতিথি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রার্থিত একটা মানুষ, অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। একেবারে আপনার উল্টো উল্টো পথে চলেছেন উনি। আওয়ামী লীগের দুর্যোগ, বাংলাদেশের দুর্যোগ, এই সময় উনি নিরাপদ গন্তব্য থেকে অন্যদিকে আসছে। কেন আসছেন তার কাছেই শুনবো। জনাব মুবিন, আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার অনুষ্ঠানে থাকা সকল বাংলাদেশি এবং বাঙালি সকল ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। জি, আপনি কেন এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নিলেন? আপনি আসলে বাংলাদেশ এবং বাঙালি, এইখানে আমাদের যে চিন্তা চেতনাটা ছিল ৭১ থেকে, বা ধরতে পারেন 1947 থেকে, 47-এ যে দ্বিজাতিত্বে ভাগ হয়েছে দেশ, তখন আমাদের দেশের সাধারণ মানুষের একটা স্বপ্ন ছিল ধর্ম ভীরু। আমাদের ভিতরে ছিল পাকিস্তান যদি আমরা হই, আমাদের স্বপ্নের বাংলা গড়তে পারবো। আফটার 1947 এর বেশি দিন যায়নি, আমাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়েছে। আফটার 1971 এই একই অবস্থায় দেশ হেঁটেছে। এখানে বিগত সরকার আমলেও আমাদের চিন্তা চেতনাটা একই রকম ছিল, যে একটা একদিন হবে সোনার বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ পাবো। কিন্তু 5ই আগস্টের পর দীর্ঘ 1 বছর চলে গেলেও যখন রাষ্ট্র সংস্কারের নামে আসলে প্রকৃতপক্ষে সংস্কার হচ্ছে না, কেউ বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র পেছনের দরজা দিয়ে বাংলার মসনদে আসতে চায়, তখন আসলে সেট হইতে হয় আপনার আদর্শের কথা চিন্তা করে, যে আদর্শিকভাবে একজন বাংলাদেশি কি চাইতে পারে। আদর্শিকভাবে একজন বাংলাদেশি যা চেয়েছেন, সেখানে সেই প্ল্যাটফর্মে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প ছিল না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। স্বাভাবিকভাবে এই দুইটা এজেন্ডা একটা পলিটিক্যাল পার্টির জন্য এবং দল বিবেচনার জন্য যথাযথ মনে হয়েছে। জি, আপনি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আপনার বাবা তো মন্ত্রী ছিলেন, তাই না? জি জি, অবশ্যই। একটু পারিবারিক একটু আমাদের দর্শকদের শেয়ার করবেন, কিভাবে আপনার পরিবার রাজনীতির সাথে সম্পর্কিত? দেখেন, আমাদের পরিবার সবসময় স্বাধীন চেতা। আমার ফাদার প্রথমে ভাসানী র্যাপ করেছেন, হুজুর মাওলানা ভাসানী। ভাসানী র্যাপ থেকে উনি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মেধাবী এবং সৎ নেতৃত্ব উনাকে মূল্যায়িত করেছেন। উনি উনার সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করেছেন এবং সৎ মেধাবী নেতৃত্বের কারণেই উনি ভাড়া বাসায় থেকে মৃত্যুবরণ করেছেন। আমার বড় ভাইরাও ছিল, উনি ওই ধরনের রাজনীতি কখনো বিশ্বাসই করতেন না, যে আমার ছেলে মন্ত্রী হবে। যার যার ব্যক্তিগত ব্যাপারে সবাই স্বাধীন চেতা। তো সেইভাবেই আমাদের বেড়ে ওঠা। এই তো জাস্ট এইখানেই, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওইসব আমরা বিশ্বাস করি না। মানে এই আপনি পারিবারিক ভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হন, আর তো কোনো সংগঠনের কোনোদিন যান নাই? না না না, এর আগে কখনো তার তো প্রয়োজন পড়েনি, যাইনি। এই মুহূর্তে আওয়ামী লীগের খুবই দুর্দিন। আওয়ামী লীগ মুখে নিলেই মামলা হামলা শিকার হচ্ছেন, যেটা আপনিও হতে পারেন। সেইটা, এই সিদ্ধান্তটা কবে নিলেন আপনি? আসলে এই সিদ্ধান্তটা হলো রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে 5ই আগস্টের চেতনা থেকে। 5ই আগস্টের পরে যখন আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন, তখন যখন একই ধারায় দেশ আঁকবে, আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা বিজয় লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন, বা যে কোনো একটি দেশাত্মবোধক গানকে আপনি গাইবেন, যখন আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি উনার বাংলাদেশ, আমি ওইটাও সম্মান করি,
কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, হুজুর ভাসানীর বাংলাদেশ। তো রেগুলারলি আপনি যদি চিন্তা করেন, দেশ তো পরিবর্তন চায়, দেশের মানুষ। এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন দিয়েছে, আপনি ওইখানে কি অ্যাটমসফিয়ার দেখেন, কি ওয়েদার আপনি ওইখানে লিড করেন, ওইখানে মানুষ কোন রিলিজিয়ন কে কি ধর্ম বিশ্বাস করছে, ওইখানে তো কারো এই ব্যাপারে হেডেক নাই। কি পলিটিক্যাল আদর্শে কে আছে সেখানে তাদের কোনো ব্যাপার নেই। তাদের কাছে ব্যাপারটা হচ্ছে মানবিকতা, ব্যাপারটা হচ্ছে কথা বলার স্বাধীনতা, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তো যুগের সাথে তো আপনাকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে নতুবা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে ডিফারেন্স আমাদের দেশে আছে ইউরোপ আমেরিকার সাথে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সোনার বাংলাদেশ কিভাবে করবেন? আমার আপনার কাছে প্রশ্ন। সবাই যদি গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই ভাবি, শুধু ব্যক্তি প্রক্রিয়ায় ভাবি এবং প্রতিহিংসা পরায়ণও হই, ধরলাম উনি ইতিপূর্বে যা করেছে সব ভুল করেছে। জি জি। এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে আপনি একা একা সিদ্ধান্ত নিয়েছেন, না পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো কিছু আপনাকে প্রভাবিত করেছে? না, এই বিষয়টা যেহেতু রাজনৈতিক দল আমি করব, রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাসী, আমি পরিবার সহ আমার পরিবারের কেউ এখানে এটার সাথে জড়িত না। শুধুমাত্র আমার স্ত্রী আছেন, আমার স্ত্রী আমাকে সমর্থন করেছেন। হ্যাঁ, তুমি যেই ধরনের মানুষ, তুমি যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ, তুমি ভেবে দেখতে পারো। জি, এখানে আমার পরিবার কারোর সাথে আমার রাজনৈতিক বিষয়ে কথা বলতে হবে এই ধরনের কোনো বাউন্ডারি আমার কখনো ছিল না, আজও নাই, আর ভবিষ্যতেও থাকবে না আশা করি। আপনার স্ত্রী কি রাজনীতির সাথে জড়িত? না 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 না, আমার স্ত্রী হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আর এই যে সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের কারোর সাথে আপনার আলাপ হয়েছে? না 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 না, কেউ নাই, কেউ সম্ভবত নাই ওইখানে, না? না না, এখানে কারোর সাথে আমার সাথে কোনো কথা বলার তো প্রয়োজনও নাই। কারণ এখানে অনেকে এই যে আপনার কথাটা এমন আসে, দেশের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল করা এবং রাজনৈতিক দলের মত প্রকাশ করার স্বাধীনতা আপনাকে কনস্টিটিউশন দিয়েছে। এবং ইউনিভার্সাল হিউম্যানিটি যে ব্যাপারটা নিয়ে বারবার কথা বলছে, রাইট অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টু চুজ এনি পলিটিক্যাল পার্টি, সেক্ষেত্রে তো আপনি অনায়াসে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে জড়িত হতে পারেন। আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় লিড করেছে একই পরিবার, বিষয়টা না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে, হুজুর ভাসানী করেছেন, এবং তৎপরবর্তীতে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন। আগামীতে উনি লিড করবেন যথাযথ ব্যক্তি হিসেবে, কারণ উনার ওই রাজনৈতিক যে ড্যাশিং লিডারশিপ বা কারিশম্যাটিক লিডারশিপ, এটা উনার মাঝে আছে। কিশোরগঞ্জের খুবই আলোচিত একজন রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান, জি জি, তার সাম্প্রতিক কার্যক্রম, বক্তব্য, ওই বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করে? এটা আসলে স্বাভাবিকভাবে আমি ওনাকে রেসপেক্ট করি, স্বাভাবিকভাবে আমি রেসপেক্ট করি ফজলুর রহমান স্যারকে। এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু হবে সেটা। আর আপনার প্রতি তো প্রত্যাশার চাপ অনেক বেশি, এর জন্য হতে পারে সেটা। আচ্ছা মুবিন, এই আপনি লোকাল আওয়ামী লীগের নেতারা কেউ কি এলাকায় আছেন এখন, না কেউ নাই এখন? এইখানে কতিপয় লয়ার নেতৃত্ব আছেন, যারা লয়ার তারা বর্তমানে আছেন, কোর্ট করছেন। কিন্তু প্রকৃত অর্থে যারা মূলত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন, তাদের অধিকাংশই বর্তমানে সবাই গা ঢাকা দিয়ে আছেন, যেটা আমাদের জন্য এটা কখনই সুখকর না। কারণ ইতিপূর্বেও একই অবস্থায় দেশ হেঁটেছে। এটা আমার কাছে কথাটা ঠিক এইরকম ভাবে, একই পথে যদি দেশ হাঁটে, একই ভাবে যদি দেশ হাঁটে, এবং আমরা ওই প্রতিহিংসা পরায়ণই থাকি, তাহলে সেক্ষেত্রে তো আসলে আমাদের পরিবর্তন হচ্ছে না কিছুই। শুধু ওই যে মুগ্ধ সহ যারা ছিলেন,
তারা তো মনে হয় আপনি ভাবছেন যে আমরা আসলে মুগ্ধদেরকে কতটুকু নতুন বাংলাদেশ দিতে পারলাম, এটা একটা প্রশ্ন হিসেবে আসবে আমাদের সামনে ভবিষ্যতে আসবে, এবং এটা অবশ্যই আসবে। জি, আপনি আইন পেশা কবে থেকে? আমি 2013 সন থেকে বাংলাদেশ লাইসেন্স পেয়েছি। আমি 2013 সন থেকে কিশোরগঞ্জ জজ কোর্টে প্র্যাকটিস করছি। সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের পরিস্থিতির কারণে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সমস্যায় আছেন, আইনজীবী অনেকে নিতে পারেন না, আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে পারেন না, আপনি কি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষে দাঁড়িয়েছেন এর মাঝে? আমি প্রকৃতপক্ষে পূর্বে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শ বিশ্বাসী ছিলাম। সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারি, কিন্তু অবশ্যই আশাবাদী আগামীকালকের নতুন ভোর হবে। যদি দেশ এবং দেশের সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সেরকম থাকে, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মী সমর্থকের মামলা মোকদ্দমার জন্য আমি বিনা খরচে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি, এবং যে কোনো অবস্থায় সেটা করবো ইনশাল্লাহ। এটা অনেক বড় একটা আশ্বাস, বড় একটা প্রতিশ্রুতি, বড় একটা আশার সঞ্চার করবে তাদের মাঝে। আপনার মতো একজন বিবেকমান মানুষ নিজের থেকে বলছেন আপনি বিনা পারিশ্রমিকে বিনা ইয়েতে কাজ করবেন, সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি কোনো ভয় ভয় পাচ্ছেন যে এখন আপনার নামে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? এটা আসলে স্বাভাবিক। আমি বিগত সরকার আমলেও যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম, বাংলাদেশ যদি একই পথে হাঁটে, বাংলাদেশ যেভাবে ছিল যদি সেভাবেই থাকে, তাহলে অবশ্যই ভয়ের কারণ আছে। কিন্তু আপনাকে একটা কথা জানতে হবে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি। তারা জানতেন এখানে জীবন বাজি রাখতেই হবে। তাই জীবন যখন আপনাকে বাজি রাখতে হবে, যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে, তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই এদেশের লক্ষ লক্ষ যুবক, শ্রমিক, মেহনতি মানুষ এদেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয়। এবং আজও যখন আমাকে নামতে হবে, এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক না। আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আগাচ্ছে না, সো আমার তো চিন্তা থাকবে, স্বাভাবিক। আমার পরিবারের চিন্তা থাকবে, আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে, আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে, আমার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা থাকবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেশ জাতির প্রয়োজনে 7ই মার্চের রেসকোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন, তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে। কিন্তু আগামীর বাংলাদেশ নির্ভর করবে অ্যাডভোকেট ফজল করিম মুবিনের মতো ছেলেদের নিরাপত্তার উপরেই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাঁটছে, এটা আপনারাও সুদূর অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। এই বিষয়টা মানে আপনি এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের সিদ্ধান্ত মনে করছেন? অবভিয়াসলি সোসাইটি তো এরকম হার্ড পয়েন্টে থাকে। তারা তো আপনার মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না, রাইট টু চুজ দ্য পলিটিক্যাল পার্টি, রাইট অফ স্পিচ, রাইট অফ মুভমেন্ট এখানে ওইভাবে আসেনি। তারপরেও আপনি স্বাধীন দেশে যখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো নেতার নামে বলতে পারে অমুকের বাংলাদেশ, ঠিক তেমনি আমিও বলতে পারি বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেটাকে মেনে নেওয়া যায় না। যখন রাষ্ট্রযন্ত্র যার হাতে থাকে তখন ঠিক এমন ভাবে ব্যবহার করা হয় যে ওই পাশ থেকে তার বিরোধী কোনো ব্যক্তি কোনো মত প্রকাশের স্বাধীনতা পাবেন না। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে, কারণ উনি বাংলাদেশের নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট, উনি বাংলাদেশের গর্ব, এবং ডক্টর আসিফ নজরুল স্যারের কাছেও উনি অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী। আমরা এমন একটাই বাংলাদেশ আশা করেছিলাম যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে, যে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে। কিন্তু দেখা গেল যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। এখন আসলে প্রবলেমটা মনে হয় মসনদে, ওনারা সবাই ঠিক আছেন, আমরা হয়তো স্রোতের বাইরে। জি।
মানে তাহলে আপনার কথায় স্পষ্ট এই সরকারের ব্যর্থতাও আপনার এই ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। অবভিয়াসলি, কারণ আপনি খেয়াল করে দেখেন, মত প্রকাশের স্বাধীনতাই যদি না আসে, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন জায়গায় আপনি প্রশ্নবিদ্ধ করবেন? মত প্রকাশের স্বাধীনতায় প্রশ্নবিদ্ধ করবেন। আপনি উনাকে বলবেন যে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন আপনি করেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের মুখ থুপড়ে দিয়েছিল। আপনি এখানে ওনাকে প্রশ্নবিদ্ধ করলে, আমি শুধু লাস্ট একটা উদাহরণ দিব। তিনটা নির্বাচন হয়েছে বাংলাদেশের, ছাত্র নির্বাচন, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিজয় লাভ করেছে এবং হলগুলো তাদের হাতে দখলে ছিল। তাহলে তো সুস্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের ভিতরে কে বা কারা ইনপুশ হয়েছিল, এটা তো এখন সুস্পষ্ট। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, উনি বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার, আর আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে ধর্ম যার যার নিরাপত্তা সবার। এখন সোশ্যাল সিকিউরিটি তো তখন আসবে এজ এ হিউম্যান বডি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার বলেন, এখন আমি একটি রাজনৈতিক দলের আবারও কর্মী। তাহলে আমার নিরাপত্তাটা যখন বিঘ্ন হচ্ছে, তখন আপনি আমার ভাবনা, আমার চিন্তায় বিঘ্নতা আসছে, তখন আপনি কিভাবে বলবেন দেশ রাইট ওয়েতে যাচ্ছে এবং সরকার সঠিকভাবে যাচ্ছে? আরেকটা বিষয় মনে করেন, সামনে যদি ইলেকশন হয়, যদি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, বিএনপি খুবই মনে করছে এই মুহূর্তে তার ক্ষমতায় যাওয়ার খুবই উজ্জ্বল সম্ভাবনা। এমন একটা সময় আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন, এটা আসলে নির্বাচনে যাওয়ার যে বিষয়টা, ওইখানে অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ আছেন, স্থায়ী কমিটির মেম্বার আছেন এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এখানে যথাযথ নেতৃবৃন্দ আছেন। আমি সাধারণ একটি রাজনৈতিক দলের সমর্থিত কর্মী, তাই এই ধরনের মন্তব্য আমি আপনার এখানে করতে পারছি না। আপনাকে যে আপনার স্যাক্রিফাইসটা আমি বলছি, আর আপনি খুব ইজি একটা পথে ছিলেন, বিএনপি যদি করে যেত খুব ইজি একটা পথে ছিলেন। আসলে যদি আপনি সৎ থাকার চেষ্টা করেন, সেখানে তো আসলে আপনি কি প্রিভিলেজ দিবেন? আপনাকে কি প্রিভিলেজ দিলে আপনি ওইখানে ইন্টারেস্টেড হবেন? বা দেশের যে আর্থসামাজিক অবস্থা বা রাজনীতির অবস্থা, যে ধরনের আর্থিক বিষয় প্রয়োজন, সেই ধরনের স্কোপ তো বর্তমান পলিটিক্সে প্রয়োজন। সেই ধরনের স্কোপ না থাকলে তো আসলে যাওয়ার বিষয়টা থাকে না। আর স্কোপ যদি উপর থেকে না আসে, ওইভাবে আপনি লোয়ার করে 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 আপনি যখন যাবেন, এক সময় হয়তো আপনি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশে নেই। আওয়ামী লীগের একজন নেতা আছেন ঢাকায়, সাবের হোসেন চৌধুরী। এমনি মূলত ব্যবসায়ী মানুষ, চুপচাপ মানুষ এবং পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক আছে। কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনীতিক তার সাথে দেখা করতে গিয়েছিলেন, ধারণা করে একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার কাছে। উনি প্রস্তাবে রাজি হন নাই। প্রস্তাবে রাজি না হওয়ার পরে আমরা দেখলাম উনার নামে দুদক মামলার সিদ্ধান্ত নিয়েছেন। তা আপনার এই ধরনের সিদ্ধান্তের পরে আপনি কি এমন কোন ঝুঁকির আশঙ্কা করেন? আসলে ঝুঁকি তো থাকবে, কিন্তু দুদক আমার কি পাবে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই। কথাটা আপনি খেয়াল করেন। আর আপনি কোনো ইমিডিয়েট পাস গভর্নমেন্টের সাথে ছিলেন না? আপনি জি, ইমিডিয়েট পাস কোন গভর্নমেন্টের সাথেও ছিলেন না। পদত্যাগ করেছি। একটা এপিপি পদ ছিল এই সরকারের, সেখান থেকেও আমি পদত্যাগ করেছি। তো আইদার আমি তো একজন সমর্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, সেখানে দল যদি কখনো যথাযথভাবে দল মনে করে যে কোনো দায়িত্ব দিবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি জীবিত আছেন, সুস্থ আছেন, আমি প্রস্তুত। বিএনপির সব দায়িত্ব থেকে আপনি পদত্যাগ করেছেন, তাই তো? আমি পদত্যাগ করেছি। কবে এটা?
এটা আপনাকে একটু দেখে বলতে হবে। আমি পৌর বিএনপির সদস্য ছিলাম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়েন্ট কনভেনর ছিলাম কিশোরগঞ্জ জেলা শাখার। আর জেলা বিএনপি ছিলাম সহদপ্তর সম্পাদক। ওটা সম্মেলন হয়ে যায়, স্বাভাবিকভাবে ওই পদটা ক্লোজ হয়ে যায় এবং আমি সরাসরি আমার স্পিচ আছে, আমি রাজনীতির সাথে থাকবো না তখন। আমার স্পিচ আছে, এর পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিই যে না, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত সময় যারা ছিলেন ওনারা ওনাদের হয়তো বা অনেক রেস্ট্রিকশনের বিষয় থাকতে পারে। তা আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ, আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস আছে। একজন সুনাগরিক হিসেবে আমি আমার চয়েস করেছি এবং আমি মনে করি এই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজার আমাদের, উনি তো অবশ্যই দেশের জন্য সর্বোচ্চ সম্মান উনি এনেছেন। আমি উনাকে অনুরোধ করব যে উনি আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য হতে হয়েছে জুলাই সনদে, যখন এত বৃহৎ রাজনৈতিক দলের কেউ প্রতিনিধিত্ব করে না, তখন বোঝা যাবে যে ঐক্যমত্য হয়নি, তখন আইনি বিষয়গুলো দাঁড়িয়ে যায়। তখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ৭১-এর বিশ্বাসে বিশ্বাসী, রাষ্ট্রীয় চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম এবং ইটস এ রাইট প্ল্যাটফর্ম ইন দিস টাইম টু, আমি এটাকে ফাইট বলবো না, এখানে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে প্রতিযোগিতা, বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সঠিক রাজনৈতিক দল। এবং যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে আগামী নির্বাচনে সত্যিকারের প্রতিযোগিতার সামনে তাকে ফালাতে পারে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাসটা কতদিন আপনার মনে তৈরি হবে? বিশ্বাসটা বিএনপি রাজনীতির সাথে জড়িত আপনি? অবভিয়াসলি আমি তো যে রাজনৈতিক দলে ছিলাম, আমি ওই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। উনি জেড ফোর্সের অধিনায়ক, উনি মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী ব্যক্তি, উনি উনি আপনার স্বাধীনতার ঘোষক। ওইখানে অনেক বিতর্ক আসছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। বিতর্ক আসছে উনি কেন কিভাবে দিছে, এই করছে সেই করছে, এগুলো বিতর্কে তো আসলে নতুন বাংলাদেশ চায় না। ওইখানে উনি একজন মেজর হিসাবে উনি বক্তব্য দিয়েছিলেন দেশের স্বাধীনতার পক্ষে, ওটাকে স্যালুট করা উচিত। ঠিক যেমন করে বাঙালি জাতির এই স্বপ্ন সফল সত্যিকারের স্বাধীনতার বীজ রূপে দিয়েছিলেন ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, ঠিক এইভাবেই। জুলাই সনদ, আপনি জুলাই সনদের কথা বারবার বলছেন। জুলাই সনদে ৭ই মার্চ নাই, জুলাই সনদে ২৬শে মার্চ নাই, জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাটা নাই। এতে করে এবং জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, এটা ২৬শে মার্চের ঘোষণা, সেটা নাই। বিএনপি সেটা স্বীকার করে এসেছে, বিসর্জন দিয়ে এসেছে। তার দলের নেতার স্বাধীনতা ঘোষণাকে বিসর্জন দিয়ে এসেছে। এই বিষয়টা কি আপনি কোনো প্রভাবিত করেছেন? এইটা আমি শুধু এটাই তো বললাম আপনাকে ক্লিয়ারলি যে জুলাই সনদ জাতির ৭১-এর বিরুদ্ধে, জুলাই সনদ মুক্তিযুদ্ধের পক্ষীয় কোন সনদ হইতে পারে না। যদি জুলাই সনদ হইতে হয় ৭১-কে স্বীকার করে নিতে হবে। ৭১ পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটি ঘটনার প্রতি এবং প্রতিটি আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি কাগজে কলমে না, অন্তরে আপনার বিশ্বাস করতে হবে। এবং সেই সাথে ৫ই আগস্টেও যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি থাকতে হবে বিনম্র শ্রদ্ধা, যেমন ৯০ হয়েছেন সেটার প্রতিও থাকতে হবে। তো নতুন বাংলাদেশ এদেশে কোনো হানাহানি মারামারি চায় না, হত্যার বদলে হত্যা চায় না,
খুনের বদলে খুন চায় না, গুমের বদলে গুম চায় না। কিন্তু প্রকৃতপক্ষে যার হাতেই দেশ গিয়েছে, হয়তোবা উনি বাধ্য হয়েছেন, আমরা ধরে নিব। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধরে নিব, এত পড়াশোনা এত কিছু জানার পরেও মনে হয় বাধ্য হয়ে গিয়েছেন, আমরা এইভাবেই ধরে নিব। দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন, বক্তৃতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন দীর্ঘদিন। এখন আপনি বলবেন জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা। হঠাৎ করে কি পুরনো অভ্যাসে বাংলাদেশ জিন্দাবাদ চলে আসতে পারে কখনো কখনো? বাংলাদেশ জিন্দাবাদ বলার মাঝে আর জয় বাংলা বলার মাঝে এখানে কোনো ফারাক নেই। জয় বাংলা বলতে বাংলার জয়কে বোঝায়, আর বাংলাদেশ জিন্দাবাদ বলতে বাংলাদেশেরই বরত্ব বলা হয়। না, বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলার জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। আমাদের মুক্তিযোদ্ধারা যখন একটা অপারেশনে যেত, অপারেশনের ক্যাম্প থেকে বেরোবার সময় জয় বাংলা বলতো, এবং অপারেশন শেষে বিজয় উল্লাস করতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। ৭৫-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তারা সেই দিন জয় বাংলাকে ম্যানেজ করে সেই পাকিস্তান জিন্দাবাদের মতো করে বাংলাদেশ জিন্দাবাদটা আনলো। এখন আমি উত্তরটা দেই, আমি যেটা দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেন। আপনি জয় বাংলা বলেন, ওইটা ৭১-এ ছিল, বা বাংলাদেশ জিন্দাবাদ বলেন, বা সেলুট বাংলাদেশ বলেন, যেটাই বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশকে তো স্বীকার করে নিতে হবে। প্রকৃতপক্ষে তো ৭১-কে স্বীকার করে নিতে হবে। ৫২ ব্যক্তিগতভাবে যারা শুনতে চাচ্ছেন সবার কাছে বলতেছি, এটা নেতৃত্বের বিষয় না, পদপদবীরও বিষয় না, আসলে স্রোতের বাইরে হাঁটা বাঙালি বাংলাদেশিদের মাঝে দেখানো যে দেখেন পদবিহীন একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো ৭১-এ যায়, একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো মানুষ ৯০-এ আসে, এবং একটি নিশ্চিত ভবিষ্যৎ, নতুন ভবিষ্যৎ পাওয়ার আশাই তো ৫ই আগস্ট হয়, এবং এটা অবশ্যই আদর্শিক ভাবে হইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শিক রাজনৈতিক দলের নাম। যদি আপনি ৭১-এর কথা বলেছেন, সেক্ষেত্রে জয় বাংলার কোনো বিকল্প কিছু নেই এই রাষ্ট্রে। জয় বাংলা, জয় বাংলায়। কিন্তু আমি বলছি, যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন অ্যাটিটিউড তো চেঞ্জ হইতে হবে আমাদের মধ্যে। অ্যাটিটিউড যদি আমাদের মাঝে চেঞ্জ না হয়, আপনি কিসের কি ওই একই অবস্থা। আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলি, বাংলাদেশ ইনকেলাব জিন্দাবাদ বলি, বাংলাদেশ সেলুট বাংলাদেশ বলি, কিন্তু যদি ৭১-কে বিশ্বাস না করি তাহলে ৯০-কেও করি না, তাহলে ৫ই আগস্টকেও করি না। ৫ই আগস্ট কাউকে বিনামূল্যে মসনদে যাওয়ার রাজনীতি না। আর যদি এটা হয়ে থাকে তাহলে এখন বাংলাদেশি যারা, তাদের কথা বলার সময় এসেছে। বাংলাদেশে দেশপ্রেমিক প্রতিটি সেনাবাহিনীর প্রশাসনিক কর্মকর্তা, দেশ ও দেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের আজ বাংলাদেশের পক্ষে কথা বলার সময় এসেছে। আর এটা আমার বিনীত অনুরোধ থাকবে দেশ এবং দেশের বাইরে সকলের কাছে। কেন আজকেও আমাদের ভয় পেতে হবে? আমার প্রশ্নটা হলো এইটা। আমরা তো বলেছিলাম যে জামাতকে নিষিদ্ধ করাটা একটা অন্যায়। জামাত নিষিদ্ধ হবে, যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল তাদের বিচার হবে, কিন্তু জামাত সম্পূর্ণ রাজনৈতিক দলটি আপনি নিষিদ্ধ করতে পারেন না। তখন কি হয়েছে? অন্তর্মুখী ওরা ভিতরগতভাবে কাজ করেছে, যার বলি হয়ে গিয়েছে বাংলাদেশ। আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় তো নাই, এইখানে সচেতন করার বিষয় আছে জাতিকে, যে আমি জামাতের আদর্শের সাথে কেন নাই। আমি এটা যদি আমার প্ল্যাটফর্ম থাকতো, আমি সারা দেশে বলতাম জামাতকে কেন আমি বিশ্বাসী না। এখন জামাত যদি সত্যিকার অর্থে ৭১-কে রেসপেক্ট করে, ভিতর থেকে ভালোবাসে, সম্মান করে, তাদের ভিতরে যদি ৭১-এর পরে এই বাংলাদেশিদের প্রতি ভালোবাসা আসে, বাঙালির প্রতি ভালোবাসা আসে, তাহলে তো জামাত আপনার এই দেশের সকলের ভোট পেয়ে গেল, সেক্ষেত্রে তো আর আমাদের করার কিছু নাই। কিন্তু আজকে এখনো কিন্তু আপনার এটা স্থগিত, নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি আইনগত ভাবে একটু কাইন্ডলি আমার থেকে অনেক, আপনি প্রথিতযশা সাংবাদিক,
আপনি ভালো জানেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি, আপনি তো একে, আমার কথা তো হলো, আপনি নিষিদ্ধ হতে যাচ্ছেন কেন? এই দলটির সাথে ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই দলটি বহু নেতৃত্বকে, এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন, শ্রম, ঘাম, দেশপ্রেম দিয়েছেন, আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না। কাল, তাই আমি বলি, কাল যদি আবারও এমন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ নিষিদ্ধ করার প্রায় তারা উঠে যাবে, আবার জামাত নিষিদ্ধ হবে। এই হিংসার প্রতি হিংসার খেলায় বাংলাদেশের ৭১-এর ৩০ লাখ শহীদ এবং মা বোনের ইজ্জত, এটা কি এতটাই চুনকু হয়ে গেল? সবাই শুধুমাত্র আপনার এইরকমই করতে থাকবো, এই একের পর এক রিভার্স। আপনি আমার আপনি আমার মাথায় বাড়ি দিছিলেন দেখে আপনার বাড়ি ঘর সব পুরাই ফেলবো। আপনার পরে আমার ছেলে আপনার সপরিবারে হত্যা করবে, আবার ওইখান থেকে বেঁচে যাবে আপনার এক ছেলে মেয়ে, সে আবার আমাকে সমূলে ধ্বংস করবে। এটাই কি বাংলাদেশ চায়? যদি এই ধরনের বিষয় বাংলাদেশে চায়, তাহলে দেশ ছেড়ে দিব, তাহলে তো আর কিছু বলার নাই, তাহলে তো আপনার দেশে থাকা অসম্ভব। যদি এটাই বাংলাদেশিদের কাম্য হয়, যারা আপনারা অ্যাব্রোডে আছেন, যে হ্যাঁ একটা রাজনৈতিক দল সমূহে, যেই রাজনৈতিক দলের ইতিহাস ঐতিহ্য দেশের স্বাধীনতার সাথে জড়িত, যেখানে প্রত্যেকটা সুনাগরিক সমর্থন করতে পারে, তাহলে সেখানে এইসবের পথেও যদি বাধা আসে, তাহলে তো আর রাজনীতি করার মতো অবস্থা নাই। তাহলে সেই ক্ষেত্রে দেশ লিড করব, অ্যাসাইলাম চাবো, অ্যাসাইলাম সিক করবো। এই যে আপনাকে বলে রাখলাম, আপনিও আমার কাগজপত্র দেখবেন ইনশাল্লাহ। আবার ৫ই আগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার এলাকার অবস্থা কি ছিল? দেখেন, যখন একটা বিস্ফোরণ হয়েছে সমগ্র বাংলাদেশে একই সিন, এবং ইতিপূর্বের বিষয়টাও ছিল কিছুটা ভাইস ভার্সা, ঠিক একই। আমি কিন্তু বারবারই বলছি, একই পথে হাঁটছে বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এর আগেও বলেছিলাম, যদি কোনো ব্যক্তি সৎ হয়, দেশপ্রেমিক হয়, মেধাবী হয়, বা কারিশমেটিক লিডারশিপ, চারটার একটার মাঝে কেউ আসে, আমি ওনার সাথে রাজনৈতিক দল করতে রাজি আছি। সেক্ষেত্রে আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সততার সাথে আছে, দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ, এবং ওনার মাঝে কারিশমেটিক লিডারশিপ আছে। 17 ইয়ার্স তো সেটাই বলে। 1 বছর যেখানে চালানো যাচ্ছে না, কথা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে যিনি 17 বছর চালিয়েছেন, আমি তো মনে করবো অ্যামেজিং লিডারশিপ। 17 বছর তো উনি চালান নাই, উনি একটা 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন। হ্যাঁ, এবং আওয়ামী লীগের মতো একটা দল যেখানে সারা দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে, সেই দলটাকে উনি 1 বছরের মধ্যে টেনে তুলেছেন। উনি প্রতিদিন কথা বলেন, প্রতিদিন গ্রাসরুটের নেতা কর্মীদের সাথে কথা বলেন। গ্রাসরুটের ছেলে মেয়েদের আমরা অনুষ্ঠানে আনি মাঝে মাঝে, ওরা আমাদেরকে বলে কি জানেন, ও বলে আমার সাথে 5 বার কথা হয়েছে, আমার সাথে 6 বার কথা হয়েছে। উনি একটা ছেলে বললাম জেল থেকে বেরিয়েছি, জেল গেটে একজন আমাকে ফোনটা ধরিয়ে দিল, উনি আমাকে ফোন করেছেন। এই যে ক্যারিশমেটিক বিষয়গুলা, আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলেছিলেন 5 আগস্টের পরে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। সেইখানে কিশোরগঞ্জে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, একটা প্রতিষ্ঠিত একটা সম্ভাবনা আমার সামনের সময় বিএনপির জন্য, সেটা ছেড়ে আপনি একটা দুর্যোগের দিকে স্টার্ট করেছেন। আপনি এটা তো সবার নিজস্ব চয়েস। এটা খুব বেশি বড় কিছু না, এটা খুব বেশি বড় কিছু না, এটা স্বাভাবিক। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা নষ্ট হয়ে গেছে। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে সবচেয়ে নিচে সবাই এখন সুবিধার কথা চিন্তা করে, লাভের কথা চিন্তা করে। আসলে এটা তেমন কিছুই না, এটা দেশ এবং রাষ্ট্রের জন্য তেমন কিছু না। আপনি চিন্তা করেন, যে মাত্র 6 মাস হলো বিয়ে করে নাই, 1 মাস হয়েছে বিয়ে করে নাই, যে স্বাধীনতা যুদ্ধে গেছে। আপনি চিন্তা করেন, সেই মেয়েটা 6 মাসের গর্ভবতী, তার স্বামী চলে গেছে স্বাধীনতার যুদ্ধে।
সেই মাটা একমাত্র অবলম্বন তার ছেলে, সেই ছেলেটা মাকে ফেলে রেখে চলে গেছে স্বাধীনতার যুদ্ধে। তাহলে আজকে এটা তো খুব বেশি বড় নিউজ হওয়ার কিছু নয়। বিশাল ব্যাপার। এটা আর তেমন কি, এমনও না যে আমি বর্তমানে উপদেষ্টা ছিলাম বাংলাদেশ সরকারের, আমি উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে আসছি। আর এমনও না আমি কোন রাজনৈতিক দলের আমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমি সেইটা ছেড়ে দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক হিসেবে আছি। এটা তো তেমন বড় কিছু দেখার কোনো বিষয়ই নেই। সবার কাছে মনে হচ্ছে এই কারণ আমরা দেখেছি 5ই আগস্টের আগে সবাই শেখ হাসিনা, 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট বিধিবাম সেই একই ঘটনা, উল্টো পিঠে হাঁটে। আসলে তো আমি মনে করবো দেশের রাজনৈতিক নেতারা সকলেই সঠিক এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই সঠিক। কারণ ওই যে একটা আছে, যে জাতি যেমন তার জন্য শাসক নাকি তেমনই নিযুক্ত হয়। তাহলে জাতি হিসাবে যেখানে আমরা এমন হয়ে গেছি, হয়তো এই কারণে আপনার কাছে বিরল মনে হচ্ছে এত বড় একটি আধুনিক রাষ্ট্রে থেকে, নতুবা আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না কখনো।